সুমি একাডেমি থেকে আমি কাকলি বলছি। হেমেন্দ্র কুমার রায়ের যখের ধন বইটি থেকে পরপর গল্পগুলি তোমাদের পড়ে শোনাচ্ছি। আজকের সংকেত অর্থ। উফ, করালিবাবু কি ভয়ানক লোক! ঠাকুরদাদার সঙ্গে সে চালাকি করতে গিয়েছিল, কিন্তু পেরে ওঠেনি। তারপর এতদিনেও আশা ছাড়েনি। আমি বেশ বুঝলুম এই মরার মাথাটা কোথায় আছে তা জানবার জন্যেই করালি কাল রাত্রে আমাদের বাড়িতে এসে হাজির হয়েছিল। রাত্রে এইটে চুরি করবার ফিকিরেই যে আমাদের বাড়িতে চোর এসেছিল তাতেও আর কোনো সন্দেহ নেই। ভাগ্যে মোড়ার মাথাটা আমি বাড়ির পাশের খানায় ফেলে দিয়েছিলুম। এখন কি করা উচিত? গুপ্তচরের চাবি তো এই খুলির মধ্যেই আছে, কিন্তু অনেকবার উল্টে পাল্টে দেখেও আমি সেই অঙ্কগুলোর লেজামুড়ো কিছুই বুঝতে পারলুম না। পকেট বইখানার প্রত্যেক পাতা উল্টে দেখলুম, তাতেও ঠাকুরদাদা এই সংকেত বুঝবার কোনো উপায় লিখে রাখেনি। ঠাকুরদাদার ওপরে ভারী রাগ হয়, আসল ব্যাপারটাই জানবার উপায় নেই। তারপর ভেবে দেখলুম, জেনেই বা কী আর এমন হাতি ঘোড়ার লাভ হতো। আমার বয়স 17 বছর, সেকেন্ড ইয়ারে পড়ছি। জীবনে কখনো কলকাতার বাইরে যায়নি। কোথায় কোন কোণে অসম আর খাসিয়া পাহাড়, আবার তার ভেতরে কোথায় আছে রূপনাথের গুহা, এসব খুঁজে বার করাই তো আমার পক্ষে অসম্ভব। তার উপরে সেই গভীর জঙ্গল, যেখানে দিন রাত বাঘ ভাল্লুক হাতিরা হানা দিচ্ছে। সেকেলে এক বৌদ্ধ মঠ, তার ভেতরে যকের ধন, সেও এক ভুতুড়ে কাণ্ড। শেষটা কি একলা সেখানে গিয়ে আলিবাবার ভাই কাসিমের মতন টাকার লোভে প্রাণটা খোয়াবো? এসব ভেবেও বুকটা ধুকপুক করে উঠল। হঠাৎ মনে হলো বিমলের কথা। বিমল আমার প্রাণের বন্ধু, আমাদের পাড়ার ছেলে। আমার চেয়ে সে বয়সে বছর তিনেকের বড়। এবছর বিয়ে দেবে। বিমলের মতো চালাক ছেলে আমি আর দুটো দেখিনি। তার গায়েও অসুরের মতো জোর। রোজ সে কুস্তি লড়ে, 200 ডন, 300 বৈঠক দেয়। তার উপরে এই বয়সে সে অনেক দেশ বেরিয়ে এসেছে। এই গেল বছরেই তো অসমে বেড়াতে গিয়েছিল। তার কাছে আমি কোনো কথা লুকোতুম না। ঠিক করলুম, যাওয়া হোক আর নাই হোক, একবার বিমলকে এই মরার মাথাটা দেখিয়ে আসা যাক। বিকেলে বিমলের বাড়িতে গিয়ে হাজির হলো। তখন সে বসে বসে বন্দুকের নল সাপ করছিল। আমাকে দেখে বললে, কি হে কুমার, যে কি মনে করে? আমি বললুম, একটা ধাঁধা নিয়ে ভারী গোলমেলে পড়েছি ভাই। বিমল বললে, কি ধাঁধা? আমি মরার মাথার খুলিটা বার করে বললুম, এই দেখো। বিমল অবাক হয়ে খুলিটার দিকে খানিকক্ষণ তাকিয়ে রইল। তারপর বললে, এ আবার কি? আমি পকেটে বইখানা তার দিকে এগিয়ে দিয়ে বললুম, আমার ঠাকুরদার পকেট বই, পড়লেই সব বুঝতে পারবে। বিমল বললে, আচ্ছা দাঁড়াও, আগে তাড়াতাড়ি বন্দুকটা সাপ করে নিই। কাল পাখি শিকারে গিয়েছিলাম, বন্দুকে ভারী ময়লা জমেছে। বন্দুক সাপ করে হাত ধুয়ে বিমল বললে, ব্যাপার কি বলো দেখি কুমার, তুমি কি কোনো তান্ত্রিক গুরুর কাছে মন্ত্র নিয়েছো? তোমার হাতে মরার মাথা কেন? আমি বললুম, আগে পকেট বইখানা পড়েই দেখো না। বেশ বলে বিমল পকেট বইখানা নিয়ে পড়তে লাগলো। খানিক পরে দেখলুম
বিমলের মুখ বিস্ময়ে আর কৌতূহলে ভরে গেল। পড়া শেষ করেই বিমল তাড়াতাড়ি মরার মাথাটা তুলে নিয়ে সেটাকে অনেকক্ষণ ধরে ঘুরিয়ে ফিরিয়ে দেখলে। তারপর একটা নিঃশ্বাস ফেলে বললে, ভারী আশ্চর্য তো। আমি বললুম, অঙ্কগুলো কিছু বুঝতে পারলে? বিমল বললে, আমিও পারিনি, কিন্তু আমি এত সহজে ছাড়ব না। তুমি এখন বাড়ি যাও, কুমার খুলিটা আমার কাছেই থাক। আমি এটার রহস্য জানবই জানব। তুমি কাল সকালে এসো। আমি বললুম, কিন্তু সাবধান। বিমল বললে, কেন? আমি বললুম, করালি মুখুজ্জে এই খুলিটা চুরি করবার জন্যে কাল আবার হয়তো তোমাদের বাড়িতে মাথা গলাবে। আমি এত সহজে ঠকবার ছেলে নই। তা আমি জানি, তবু সাবধানের মার নেই। এই বলে আমি চলে এলুম। পরের দিন ভোর না হতেই বিমলের কাছে ছুটলুম। তার বাড়িতে আমার অবারিত দ্বার। একেবারে তার পড়বার ঘরে গিয়ে দেখি বিমল টেবিলের ওপর হেড হয়ে এক মনে কি লিখছে। তার সামনেই মরার মাথাটা পড়ে রয়েছে। আমার পায়ের শব্দে চমকে তাড়াতাড়ি সে খুলিটাকে তুলে নিয়ে লুকিয়ে ফেলতে গেল। তারপর আমাকে দেখে আশ্বস্ত হয়ে বললে, উফ, তুমি? আমি ভেবেছিলাম অন্য কেউ। কাল তো এত সাহস দেখালে, আজ এত ভয় পাচ্ছ কেন? কাল কাল সবটা ভালো করে তলিয়ে বুঝিনি, আজ বুঝেছি। আমাদের এখন সাবধান হয়ে কাজ করতে হবে, কাকপক্ষী যেন টের না পায়। অঙ্কগুলো দেখে কি বুঝলে? যা বোঝা উচিত সব বুঝেছি। আনন্দে আমি লাফিয়ে উঠলুম, চেঁচিয়ে বললুম, সব বুঝতে পেরেছ? সত্যি? বিমল বললে, চুপ, চেঁচিও না, কে কোথায় শুনতে পাবে, বলা যায় না। ঠান্ডা হয়ে এইখানে বসো। আমি একখানা চেয়ার টেনে নিয়ে বসে বললুম, খুলিতে কি লেখা আছে আমাকে বলো। বিমল আস্তে আস্তে বললে, প্রথমটা আমিও কিছু বুঝতে পারিনি। প্রায় 4 ঘন্টা চেষ্টা করে যখন একেবারে হতাশ হয়ে পড়েছি, তখন হঠাৎ আমার মাথায় একটা কথা মনে পড়ল। অনেক দিন আগে একখানা ইংরেজি বই পড়েছিলুম। তাতে নানা রকম সাংকেতিক লিপির গুপ্ত রহস্য বোঝানো ছিল। তাতেই পড়েছিলুম যে ইউরোপের চোর ডাকাতরা প্রায় এরকম সংকেত ব্যবহার করে। তারাই তদন্ত অর্থাৎ বর্ণমালাকে যথাক্রমে সংখ্যা অর্থাৎ 1, 2, 3 হিসাবে ধরে। অর্থাৎ 1 হবে A, 2 হবে B, 3 হবে C। আমি ভাবলাম হয়তো এই খুলিটাতেও এই নিয়মে সংকেত সাজানো হয়েছে। তারপর দেখলুম আমার অনুমান মিথ্যা নয়। তখন এই সংকেতগুলো খুব সহজেই পড়ে ফেললুম। আমি আগ্রহের সঙ্গে বলে উঠলুম, পড়ে কি বুঝলে বলো? বিমল আমার হাতে একখানা কাগজ এগিয়ে দিয়ে বলল, খুলির সংকেতগুলো 26টা ঘরে ভাগ করা। আমি লেখাগুলো সেইভাবেই সাজিয়েছি। কাগজের ওপরে এই কথাগুলো লেখা ছিল, ভাঙা দেউলের পিছনে সরল গাছ মূলদেশ থেকে পূর্ব দিকে 10 গজ এগিয়ে থামবে। ডাইনে 8 গজ এগিয়ে বুধপথের বামে 6 গজ এগিয়ে 3খানা পাথর, তার তলায় 7 হাত জমি খুঁড়লে পথ পাবে।
আমি চিঠিখানা পড়ে মনে মনে বিমলের বুদ্ধির তারিফ করতে লাগলুম। বিমল বললে, সাংকেতিক লিপিটা তোমাকে ভালো করে বুঝিয়ে দিই, শোনো। আমাদের বাংলা ভাষায় অ থেকে শুরু করে পর্যন্ত 52টি বর্ণ। সেই বর্ণগুলিকে 1, 2, 3 হিসাবে যথাক্রমে ধরা হয়েছে। অর্থাৎ 1 হয়েছে অ, 2 হচ্ছে আ, 13 হচ্ছে ক, 52 হচ্ছে প্রভৃতি। যেখানে অকার বা একার প্রভৃতি আছে, সেখানে বর্ণের যে পাশে দরকার সে পাশের ব্র্যাকেটের ভেতর সংখ্যা লেখা হয়েছে। উদাহরণ দেখো, ভ বর্ণের সংখ্যা 36 আর অকারের সংখ্যা হচ্ছে 2। অতএব 36 ব্র্যাকেটের 2 সংকেত বুঝতে হবে ভয়ে আকার। দ বর্ণের সংখ্যা 30, একারের সংখ্যা 9। অতএব দে বোঝাতে লিখতে হবে 9 ব্র্যাকেটে 30। হর্ষৌকার বর্ণের তলায় বসে, সুতরাং 35/5 থাকলে বুঝতে হবে বয়ে হর্ষের মতো দীর্ঘকারের সংখ্যাও আছে, হচ্ছে 5। চন্দ্রবিন্দুর সংখ্যা 52, চন্দ্রবিন্দুর ওপরে বসে, কাজেই ক্ষয়ে চন্দ্রবিন্দু হর্ষের সংকেত 52/14। যুক্ত অক্ষরকে আলাদা করে ধরা হয়েছে। অর্থাৎ বুদ্ধদেব যিনি এ সংখ্যাগুলি লিখেছেন তার বানান জ্ঞান ততটা টনটনে নয়, কেননা মূল ও পুব তার হাতে পড়ে রয়েছে। মূল ও পুব দীর্ঘর মতো হর্ষৌকারের সংখ্যা হচ্ছে 6, কিন্তু তিনি হর্ষৌকারের সংখ্যা দীর্ঘকারের 6 স্থান বসিয়েছে বর্ণের তলাকার ব্র্যাকেটে। আমি মরার মাথার খুলিটা আরেকবার পরখ করার জন্যে তুলে নিলাম, কিন্তু দৈবগতিকে হঠাৎ সেখানে ফসকে মার্বেল বাঁধানো বেঝেতের ওপর পড়ে সশব্দে পড়ে গেল। তাড়াতাড়ি সেটাকে উঠিয়ে নিয়ে তার উপর একবার চোখ বুলিয়ে আমি বলে উঠলাম, এই যা, খুলিটার খানিকটা চটে গেছে। বিমল বললে, কোনখানটা? আমি বললাম, গোড়ার 4টে ঘর, ভাঙা দেউলের পিছনে সরল গাছ পর্যন্ত। বিমল বললে, এই কাণ্ডটি যদি আগে ঘটতো তাহলে সমস্তই মাটি হয়ে যেত। যাক, তোমার কোনো ভয় নেই, সংকেতগুলো আমি কাগজে টুকে নিয়েছি, কিন্তু আমাদের সাবধান হতে হবে। অঙ্কগুলো রেখে কথাগুলো এখনই নষ্ট করে ফেলা উচিত। এই বলে সে সংকেতের অর্থ লেখা কাগজখানা টুকরো টুকরো করে ছিঁড়ে ফেলল। যখন দরকার হবে 5 মিনিটের চেষ্টাতেই সংকেতের অর্থ আমরা ঠিক বুঝতে পারবো, কিন্তু বাইরের কোনো লোক খুলির সংকেত দেখে কিছুই ধরতে পারবে না। আজ এই পর্যন্তই গল্পটা।